প্রথম ট্রান্সলেশনটা পড়ছি স্টুডেন্ট। শিশুরা কখনোই যুদ্ধ করতে যায় না, তবু যুদ্ধ তাদের জন্য চরম দুর্দশা বয়ে আনে। এমনকি যুদ্ধ শুরুর আগে তাদের ভোগান্তি শুরু হয়, কারণ তাদের বাবা দাদারা তাদের সমস্ত কাজকর্ম ছেড়ে যুদ্ধে সামিল হতে যান, খাদ্যাভাব আর পরিচর্যাহীন বাসস্থান করে থাকে। এরপর যুদ্ধক্ষেত্রে প্রতিটি বুলেট যে সৈনিকের মৃত্যু ঘটায় তা আসলে একটি শিশুর কাছ থেকে এমন একজনকে কেড়ে নেয় যিনি আসলে ওই শিশুর যত্নশীল অভিভাবক। ছোট ট্রান্সলেশন, বিএসসি ক্লার্কশিপ মেন্সে এসেছিল। তো স্টুডেন্ট লাইন বাই লাইন ট্রান্সলেশনটা আমরা করব। শিশুরা কখনোই যুদ্ধ করতে যায় না, তবু যুদ্ধ তাদের জন্য চরম দুর্দশা বয়ে আনে। তো আমি প্রত্যেকটা ভাগে আগে ভেঙে দিচ্ছি, তাহলে তোমরা নিজেরা করবে। যে শিশুরা কখনোই যুদ্ধ করতে যায় না, সাবজেক্ট এটা তো পেয়ে গেলে, এই অবধি পারা যাবে। তবু মানে হলো ইয়েট, তবু মানে হলো অথচ বা ইয়েট। যুদ্ধ তাদের জন্য চরম দুর্দশা। চরম দুর্দশা মানে কি স্টুডেন্ট? গ্রেট মিজারি। আর বয়ে আনে মানে হলো ব্রিংস। তো ট্রান্সলেটটা করার চেষ্টা করো প্রত্যেকে, ট্রান্সলেটটা করার চেষ্টা করো প্রত্যেকে। যুদ্ধ বলতে এখানে ওয়ার ব্যবহার করবে, ব্যাটেল মানে হলো যুদ্ধক্ষেত্র। বাকিরা করো প্রত্যেকে, ট্রাই করো। বাহ, ভেরি গুড রিয়া, ভেরি গুড তুফান। দুই একটা জায়গা ভুল হলো, শুধু ব্যাটেলটা হবে না, ওখানে ওয়ার হবে। বাকিরা লেখো। ব্যাটেল ফিল্ড করা যাবে না, ব্যাটেল ফিল্ড মানে যুদ্ধক্ষেত্র, আর এখানে সিম্পল বলা আছে যুদ্ধ। তো মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, যখনই তুমি যুদ্ধক্ষেত্র করবে তখনই কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে গেল। তো তোমাকে ওয়ার করতে হবে, তোমাকে ওয়ার করতে হবে, তোমাকে ব্যাটেল ফিল্ড করা যাবে না। তাহলে ভেরি গুড স্টুডেন্ট। আমরা এখানে চিলড্রেন never go to war yet। এখানে ইচ কোথায় ব্যবহৃত হয়? ইচ কোন ছোট গ্রুপের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে 10টা যুদ্ধ ঘটেছে তার মধ্যে একটা। এখানে তো 10টা যুদ্ধের কথা বলা হয়নি, বা 3টে যুদ্ধের কথা বলা হয়নি, বা 5টা যুদ্ধের কথা বলা হয়নি। আমাদের শেখানো হয়েছিল তো সেই ক্ষেত্রে বড় যখন লার্জ সেকশন, পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে, পৃথিবীতে অনেক যুদ্ধ হতে পারে, এর একটা লার্জ ব্যাপ্ততা বেশি। তাহলে ব্যাপ্ততা বেশি যেখানে, সেখানে আমরা এভরি ব্যবহার করব, তাই তো? এভরি ওয়ার কি করে? ব্রিংস a great misery to them। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো স্টুডেন্ট, কেন এভরি আমরা ব্যবহার করলাম, কেন আমরা ওয়ার ব্যবহার করলাম। ওকে, ওয়ার করবে, ব্যাটেল মানে যুদ্ধক্ষেত্র, ব্যাটেল মানে যুদ্ধক্ষেত্র, ওয়ার ব্যবহার করলে ভালো হয়। এমনকি এখানে যুদ্ধ হবে, যুদ্ধ না, এমনকি যুদ্ধ শুরুর আগেই তাদের ভোগান্তি শুরু হয়। বলো দেখি,
এমনকি যুদ্ধ শুরুর আগেই তাদের ভোগান্তি শুরু হয়। ট্রাই করো দেখি স্টুডেন্ট। তার মানে যুদ্ধ শুরুর আগেই, তাহলে ইভেন বিফোর দ্য ওয়ার বিগিনস, কি লিখবো? ইভেন বিফোর দ্য ওয়ার বিগিনস, তাদের সাফারিংটা স্টার্টস হয়, দেয়ার সাফারিং স্টার্টস। দেয়ার সাফারিং স্টার্টস, তার কারণ কি? যেহেতু যখনই দেখবে কোন সেন্টেন্সে এরকম কারণ দিয়ে লেখা আছে, তখনই ফুল স্টপ দেবে না, তখনই কি করবে? বিকজ। তাদের বাবা দাদারা তাদের সমস্ত কাজকর্ম ছেড়ে যুদ্ধে সামিল হতে চলে যায়। ট্রান্সলেট করো দেখি। তাহলে ইভেন বিফোর দ্য ওয়ার বিগিনস দেয়ার সাফারিং স্টার্টস, তার কারণ কি? তাদের বাবা দাদারা তাদের সমস্ত কাজ ছেড়ে যুদ্ধে সামিল হতে চলে যান। তাহলে কারণ তাদের বাবা দাদারা কি হতে যান? সামিল হতে যান। কোথায়? যুদ্ধে, ছেড়ে তাদের সমস্ত কাজকর্ম। এইভাবে করে পেছন থেকে ট্রান্সলেট করবে। তাহলে করো দেখি কি হবে। সামিল হতে চলে যায়, সামিল হতে যাওয়া মানে কি? এঙ্গেজ। সামিল হতে যাওয়া মানে হলো এঙ্গেজ বা গো। সিম্পল এঙ্গেজ বা গো হয়, গো ইউজ করাটাই ভালো, গো টু দ্য ওয়ার। না, গার্জেন্স করা যাবে না, বাবা এবং দাদারা। তাহলে বিকজ, একদম দেখো একদম সিম্পল ওয়েতে করবে, দেয়ার ফাদার্স and brothers go to the war, leaving all their work লিভিং অল দেয়ার ওয়ার্ক, তাদের সমস্ত কাজকর্ম ফেলে। এখানে লিভিং অল দেয়ার ওয়ার্কও করা যায়, বা লিভিং অল দেয়ার রেসপন্সিবিলিটিসও করা যায়, যে তাদের সমস্ত দায়িত্ব কর্তব্য ফেলে, এভাবেও করা যায়। ওকে, এনগেজ করো না, গো করো, সিম্পল গো করে দাও। গো টু দা ওয়ার মানে যুদ্ধে যায়। ওকে, শামিল হতে যাওয়া মানে যুদ্ধে যাওয়া। এনগেজ নয়, এনগেজ যে কোনো কাজকর্মে হতে পারে, যুদ্ধে যাওয়াকে গো টু দা ওয়ারই বলি। Because their fathers and brothers go to the war, leaving all their work and responsibilities. খাদ্যাভাব আর পরিচর্যাহীন বাসস্থান পড়ে থাকে, কি হবে? ট্রান্সলেট করে দেখি স্টুডেন্ট। খাদ্যাভাব এবং পরিচর্যা, খাদ্যাভাব মানে হলো ল্যাক অফ ফুড, আর পরিচর্যাহীন বাসস্থান হলো আনকেয়ার্ড হাউসহোল্ডস। আনকেয়ার্ড হাউসহোল্ডস, ল্যাক অফ ফুড অথবা আনকেয়ার্ড হাউসহোল্ডস লেখার চেষ্টা করো।
বাহ, ভেরি গুড। There remains only lack of food and uncared households. এই যে রিয়া এই জায়গাটা লিখলে দেখেন, এখান থেকে শেখো একটা জিনিস। দেখো দেয়ার এর পরে যে ভার্বটা নিলে রিমেইনস, ওকে, এই রিমেইনস এর ভার্বটা ডিপেন্ড করবে এরপরে তুমি কি ধরনের অবজেক্ট নিয়েছো। এরপরে তুমি দুটো অবজেক্ট নিয়েছো, একটা কি, একটা হলো ল্যাক অফ ফুড, আর একটা কি আনকেয়ার হাউসহোল্ড। তাহলে দুটো অবজেক্ট মানে দুটো নাউন এখানে আছে। তাহলে দুটো নাউন থাকা মানে কি প্লুরাল। তাহলে প্লুরাল হলে দেয়ার রিমেইন হবে, রিমেইনস হবে না, দেয়ার রিমেইন হবে। ওকে, না ঠিক হলো না পল্লবী? রিয়ারটা একদম ঠিক হয়েছে, দেয়ার রিমেইন। না তুফান হয়নি, ওরকম ভাবে ট্রান্সলেশন হয় না, একদম বাংলা থেকে ডিরেক্ট একই রকম ভাবে নামানো যায় না। যেহেতু এখানে কোনো ইন্ট্রোডাক্টরি কোনো সাবজেক্ট নেই, খাদ্যাভাব এবং পরিচর্যাহীন বাসস্থান করে থাকে, তো সেই ক্ষেত্রে আমাকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট আনতে হবে। একমাত্র রিয়ারটা ঠিক হয়েছে, শুধু গ্রামাটিক্যাল একটু ভুল আছে। তাহলে দেয়ার, সরি প্রথমটা পড়ছে না, দেয়ার রিমেইন, অনলি শব্দটা এখানে আনতে হবে, তার কারণ নেই। কিন্তু শব্দটা নেই ঠিক আছে শুধুমাত্র, কিন্তু শুধুমাত্র সেন্সটা আনলে লেখাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়। দেয়ার রিমেইন অনলি ল্যাক অফ ফুড অথবা স্কারসিটি অফ ফুড, যা ইচ্ছা লিখতে পারো, অ্যান্ড আনকেয়ার্ড হাউসহোল্ড। বাকি যারা লিখছো না, নাই লিখতে পারো, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিসিএস এর স্বপ্ন দেখাটা কিন্তু চাপের জন্য চাপ হয়ে থাকবে। ওকে, সবার জন্য বিসিএস হয় না, এটাও বারবার মনে রাখতে হবে আমাদের। এটা সবার জন্য নয়, স্বপ্ন সবাই দেখে কিন্তু ওটা সবার জন্য নয়, তাহলে ঘরে ঘরে বিসিএস হতো। এরপর যুদ্ধক্ষেত্রে প্রত্যেকটি বুলেট যে সৈনিকের মৃত্যু ঘটায়, তা আসলে একটি শিশুর কাছ থেকে এমন একজনকে কেড়ে নেয় যিনি আসলে ওই শিশুর যত্নশীল অভিভাবক। এবারে স্টুডেন্ট, এই যে বড় সেন্টেন্স যখন তোমার সামনে এসে দাঁড়াবে, তোমার কাজ হবে স্টুডেন্ট সেন্টেন্সটাকে ছোট ছোট করে ভেঙে নেওয়া। তাহলে ছোট ছোট করে যখন তুমি ভাঙবে, কেমন ভাবে ভাঙবে, এরপর যুদ্ধক্ষেত্রে, দেন এবার তুমি লিখতে পারো ব্যাটল ফিল্ডস, দেন ইন দ্য ব্যাটল ফিল্ডস, দেন ইন দ্য ব্যাটল ফিল্ডস। ওকে, দেন এবং তারপরে অবশ্যই কমা দেবে, দেন কমা ইন দ্য ব্যাটল ফিল্ডস। একদম আস্তে আস্তে করবে, যখন ঘাবড়ে যাবে না। ওকে, বড় সেন্টেন্স দেয়া মানে আমি ঘাবড়ে যাব তা নয়। ইন দ্য ব্যাটল ফিল্ডস কি আছে, প্রত্যেকটি বুলেট কি লিখবো, এভরি লিখবো না ইচ লিখবো স্টুডেন্ট, এভরি লিখবো না ইচ লিখবো, লেখো দেখি স্টুডেন্ট। এটা কি কোনো নির্দিষ্ট কোনো লিমিট নেই, ছোট গ্রুপ নয়, অনেক বুলেট নির্গত হয়, তাহলে সেই ক্ষেত্রে এভরি বুলেট যেটা কিনা কি করে মৃত্যু ঘটায়, that kills কি করে, that kills a soldier, যেটা কিনা মৃত্যু ঘটায় একটা সোলজারের, সেটা কি করে, সেটা কেড়ে নেয়, সেটাই তো কেড়ে নেয়, তাই তো, সেটা কেড়ে নেয়, কি নেয়, টেকস অ্যাওয়ে। কমা হবে একটা, that kills a soldier, কমা সেটা, কমা মানেই সেটা, takes away, কাকে নিয়ে যায়, কেড়ে নেয় একটি শিশুর কাছ থেকে, takes away from a child,
takes away from a child, তাকে এমন একজনকে, the person যিনি কিনা, যিনি আসলে ওই পার্সনটাই তো যিনি আসলে ওই শিশুর যত্নশীল অভিভাবক, who is who যত্নশীল অভিভাবক কি লিখবো, যে যত্নশীল অভিভাবক মানে who take cares of the children বা who take cares of him, who take cares of him, বাস। তাহলে ছোট ছোট করে ভেঙে ভেঙে করবে, যে এরপর এরপর মানে দেন, যুদ্ধক্ষেত্রে ইন দ্য ব্যাটলফিল্ড, প্রত্যেকটি বুলেট, এভরি বুলেট যেটা কিনা একটি সৈনিকের মৃত্যু ঘটায়, দ্যাট কিলস এ সোলজার, সেটা কি করছে, কেড়ে নেয়। তাহলে কেড়ে নেয় কি, টেকস অ্যাওয়ে ফ্রম এ চাইল্ড, তাকে একজনকে, দ্য পারসন যিনি কিনা আসলে ওই শিশুর যত্নশীল অভিভাবক, who take cares of him, বা রেসপন্সিবল গার্ডিয়ান, রেসপন্সিবল গার্ডিয়ান নয়, যে যত্ন নেয়, যত্নশীল অভিভাবক, রেসপন্সিবল গার্ডিয়ানও করা যেতে পারে, who is a responsible guardian to him, এরকম করতে পারি। কিন্তু who take cares of him, যে যত্ন নেয়, এভাবে লিখলে সুন্দর হয়। তো এরকম বড় সেন্টেন্স থাকলে এরকম করে ছোট করে ভেঙে নিতে হবে। ওকে, পিএসসি ক্লার্কশিপ মেন্সে এসেছিল, খুব বেশি কঠিন দেয়নি, সোজা লিখতে পারলেই 20। চলে আসো এর পরেরটা, পরেরটাও খুব সুন্দর ট্রান্সলেশন এবং পিএসসি ক্লার্কশিপ মেন্সে আসা, পিএসসি ক্লার্কশিপ মেন্সে এসছে। মিনি চলিয়া গেলে, মিনি চলিয়া গেলে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারল তার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হবে, এখানে বড় হইয়াছে, তাহার সঙ্গে আবার নতুন করিয়া আলাপ করিতে হইবে, তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না। এই 8 বৎসরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে। সকাল বেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল, মানে রহমতের বিনা অনুমতিতে মেয়ের বিয়ে হচ্ছে। রহমত কলকাতার এক গলির ভিতর বসিয়া আফগানিস্তানের মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। সুন্দর ট্রান্সলেশন। তো আমরা আবার লাইন বাই লাইন ভেঙে ভেঙে করব। মিনি চলিয়া গেলে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। তাহলে মিনি চলিয়া গেলে, মিনি চলিয়া গেলে মানে আফটার দ্য ডিপার্চার অফ মিনি, সাবজেক্টকে খুঁজে বার করব। রহমত কি করলো, বসিয়া পড়িল, কোথায়, মাটিতে। এই বসিয়া পড়া মানেই মাটিতে বসিয়া পড়া, মানে তোমাকে আর নতুন করে অন দ্য সয়েল লেখার প্রয়োজন নেই। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে, এই দীর্ঘ নিঃশ্বাস মানে হলো এ ডিপ সাই, এ ডিপ সাই। ওকে, এ ডিপ সাই। এবার নিজেরা চেষ্টা করো, এ ডিপ সাই কি হবে, না স্যাট ডাউন, স্যাট উইথ হয় না, স্যাট ডাউন হয়, স্যাট উইথ হয় না, স্যাট ডাউন। মাটিতে যদি তোমার মনে হয় তুমি লিখতে পারো, অন দা ফ্লোর লেখো। মাটিতে কথাটা যদি আনতেই চাও তুমি এখানে অন দা ফ্লোর লিখে দাও, এটাও হয়, বা অন দা গ্রাউন্ড লিখে দাও, অন দা ফ্লোর লিখে দাও। প্রত্যেকে চেষ্টা করো স্টুডেন্ট। After the departure of Mini, Rahmat sat down on the ground with a deep sigh. Yes. Sat down হবে,
স্যাট ডাউন লিখতে হবে আমাদের। হ্যাঁ লিখতে পারো অরিজিৎ, যেমন অরিজিৎ লিখেছে, এটাকে ভেঙে লিখেছে ও, ভেঙেও লিখতে পারি আমরা। তো কেউ যদি মনে করো যে এইভাবে লিখতে পারো যে এটাকে, সরি কিভাবে লিখতে পারি, আফটার দা ডিপার্চার অফ আমি ভুল লিখেছি, of after the departure of Mimi na Rahmat sat down, মাটিতে না লিখলেও চলবে, sat down with deep sigh, অথবা অরিজিৎ যেরকম লিখেছে, ভেরি গুড, রহমত took a deep sigh, রহমত sat down and took a deep sigh, এইভাবে লিখতে পারো। ওকে, রহমত এখানে একটু পার্টিসিপেলের ব্যবহার করলে ভালো হয়। টেকিং এ ডিপ সাই, রহমত sat down, রহমত এইভাবে লেখো, রহমত কমা টেকিং আ ডিপ সাই sat down, after the departure of Mimi. আমরা এইভাবেও লিখতে পারি। ওকে, সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারলো তার মেয়েটিও ইতিমধ্যে বড় হইয়াছে, তাহার সঙ্গে আবার নতুন করে আলাপ করিতে হইবে। ট্রাই করো দেখি, চেষ্টা করো স্টুডেন্ট, তোমার সেন্সটা কোন পর্যন্ত যায়। তুমি একদম যে আক্ষরিক বাংলাটা করতে হবে তা নয়, তোমার সেন্স অনুযায়ী তুমি কতটা লিখতে পারছো সেটা লেখো দেখি। যে হঠাৎ বুঝতে পারলো তার মেয়েটিও ইতিমধ্যে বড় হইয়াছে, তাহলে সে হঠাৎ বুঝতে পারলো, তাহলে সাডেনলি এই যে বুঝতে পারা, রিয়ালাইজ, হি রিয়ালাইজ, কি রিয়ালাইজ করেছিল দ্যাট তার মেয়েটি বড় হইয়া আছে, তার মানে অলরেডি বড় হইয়া আছে, তাই তো। হিজ ডটার had already grown up, had already grown up. Okay, তাহার সঙ্গে নতুন করিয়া আলাপ করিতে হইবে। অতীতকালের যদি কোনো ফিউচার বোঝায় তাহলে আমরা উডের ব্যবহার করে থাকি, উইলের পাস্ট টেন্স উড ব্যবহার করব। এন্ড এখানে এন্ড দিয়ে জুড়ে দেবো, এন্ড হি উড মানে হি উইল, কি করতে হইবে, হ্যাভ টু, আলাপ করা মানে ইন্ট্রোডিউস হিমসেলফ, তার সঙ্গে, মেয়ের সঙ্গে, তাহার সঙ্গে, ইন্ট্রোডিউস হিমসেলফ
উইথ হার বা ইন্ট্রোডিউস হিমসেলফ, আমরা দেখতে পারি ইন্ট্রোডিউস হিমসেলফ, উইথ হার আর লেখার দরকার নেই কারণ তার সঙ্গেই আলাপ বোঝাচ্ছে নতুন ভাবে। তাহলে নতুন ভাবে কে আমরা কি লিখবো? আনিউ, আনিউ, আনিউ হবে। তাহলে ভেঙে ভেঙে ট্রান্সলেশন, যে সাডেনলি হঠাৎ করে সে বুঝতে পারলো, কি রিয়ালাইজ, স্পষ্ট বুঝতে পারাটাকে আমরা ভিভিডলি রিয়ালাইজ দেখব। স্পষ্ট বুঝতে পারা মানে ভিভিডলি রিয়ালাইজড। ভিভিডলি রিয়ালাইজ কি বুঝতে পেরেছিল? যে তার মেয়েটি বড় হইয়া আছে, বড় হওয়াটা কমপ্লিটেড হয়েছে এবং একদিনে নিশ্চয়ই বড় হয়নি, অনেকটা সময় ধরে বড় হয়েছে। তাহলে অতীতের অনেক সময় ধরে কোনো ঘটনা, তো সেই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব। হিজ ডটার হ্যাড অলরেডি গ্রোন আপ, এবং তাকে নতুন করে আলাপ করতে হইবে। অতীতকালের ভবিষ্যৎ বোঝাতে আমরা উইলের পাস্ট টেন্স উড ব্যবহার করি। and he would have to মানে করতে হবে, আমাকে করতে হবে, মানে I have to do this work, তেমনি আমাকে করিতে হইবে, I will have to do this work, তাই তো? তাহলে would have to আলাপ করা মানে কি? ইন্ট্রোডিউস, তাকে নিজেকে, হিমসেলফ, কিভাবে? নতুন ভাবে, আনিউ। আর তাহার সঙ্গে আর দেয়ার প্রয়োজন নেই, তার কারণ এখানে মেয়ের কথাই বলা হয়েছে, তোমার ট্রান্সলেশনে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এরপর তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না। ট্রান্সলেট করো স্টুডেন্ট। পাইবে না, পাইবে না মানে অতীতকালের ভবিষ্যৎ, উইলের পাস্ট টেন্স উড করার চেষ্টা করো স্টুডেন্ট। তাহাকে আর ঠিক পূর্বের মতো পাইবে না, কি হবে? তাহাকে ঠিক আর পূর্বের মতো পাইবে না, কি হবে স্টুডেন্ট? এবার দেখো এখানে একটা বড় কনফিউশন এসে স্টুডেন্টদের সামনে উপস্থিত হয়, যে একটা হলো আমি লাইক ব্যবহার করব না অ্যাজ ব্যবহার করব। স্টুডেন্ট যদি মনে রাখবে, লাইক আর অ্যাজ এর মধ্যে বেসিক ডিফারেন্সটা আমি গ্রামাটিক্যাল পারসেপশনের দিক থেকে বলে দিচ্ছি। মনে রাখবে, অনেক বইতে বা অনেক জায়গায় শেখানো হয় লাইক মানে হলো অ্যাপিয়ারেন্সের তুলনা আর অ্যাজ মানে ভার্বের তুলনা। একদম নয়। মনে রাখবে, লাইক হলো প্রিপোজিশন। লাইক কি স্টুডেন্ট? প্রিপোজিশন। আর অ্যাজ কি স্টুডেন্ট? অ্যাজ মানে হলো কনজাংশন। প্রিপোজিশনের পরে আমরা শুধুমাত্র ফ্রেজ পাই, আর কনজাংশনের পরে আমরা ক্লজ পাই। ক্লজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকতে হবে। তাহলে একইভাবে এই ট্রান্সলেশনটাকে আমরা লিখতে পারি দুটো ওয়েতে, যে হি উড নট গেট হার, কি লিখবো? হি উড নট যদি তুমি লাইক ব্যবহার করো, লাইক সিম্পল বিফোর লিখে দেবে, কারণ ফ্রেজ। আর যদি তুমি অ্যাজ ব্যবহার করো, তাহলে তোমাকে ক্লজ আনতে হবে, অ্যাজ she had been before. Clear student? He would not get her like before, অথবা he would not get her as she had been before. দুটো ডিফারেন্সটা বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? মিনিং দুটোরই সেম, কিন্তু গ্রামাটিক্যাল পারসেপশনে তোমাকে লেখার কায়দাটা চেঞ্জ করতে হবে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? বাকিরা প্রত্যেকে বুঝতে পেরেছো? কি হয়ে গেছে? ও সরি সরি, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পল্লবী। He would not get her
লাইক বিফোর অথবা অ্যাজ হি হ্যাড বিন বিফোর। বাকিরা প্রত্যেকে বুঝেছো স্টুডেন্ট? এগুলো কিন্তু সব পরীক্ষা শুরু হয়ে যাবে পুজোর পরে। ওকে, বারবার রিভাইজ করতে থাকবে, এগুলোর উপর পরীক্ষা থাকবে, প্রেসিস রাইটিং পরীক্ষা থাকবে, টপিক রাইটিং এ তোমাদের যে খাতা দেখাটা বাকি আছে সেটা পুজোর ছুটির মধ্যে আমি সব দেখে নেবো, আবার নতুন টপিক লিখতে দিয়ে দেবো। ওকে, যদি দেখি ক্লাস নেওয়ার ব্যবস্থা আছে ক্লাসও শুরু হয়ে যাবে। পুজোর 4 দিন ক্লাস হবে না, তারপরে আবার ক্লাস শুরু হবে। ওকে, যদি দেখি আমার ইন্টারনেট কানেকশন বা বাকি সবকিছু ঠিকঠাক আছে, না অনেক সময় থাকা যায় না, আমি ঘুরতে যাচ্ছি একটু, তো সেই ক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপে সবসময় কানেক্টেড থাকবো, সেগুলো খেয়াল রাখবে, যা যা বলবো সেগুলো খেয়াল রাখতে থাকবে স্টুডেন্ট। কেননা ডেসক্রিপটিভ ইংলিশে কখনো না টিচারকেও গ্যাপ দিয়ে দিতে হয়, না স্টুডেন্টকেও গ্যাপ দিতে হয়, দিলেই তুমি লেখা তাল কেটে যাবে, তুমি আর আগের মতো লিখতে পারবে না। এটা অনেকটা তোমার সঙ্গীত প্র্যাকটিসের মতো, যারা গান গায় দেখতে পাবে প্রত্যেকদিন রেওয়াজ করতে হয়, দিস ইজ রেওয়াজ। এই রেওয়াজ যদি তোমার না থাকে তাহলে তুমি কোনোদিনই পারবে না। দিস ইজ ডেসক্রিপটিভ ইংলিশ। এবার এই 8 বছরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে, ট্রান্সলেট করো স্টুডেন্ট, ভুল হোক বাট ট্রান্সলেট করো। এই 8 বছরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে, ট্রাই করো স্টুডেন্ট। এই 8 বছরে তার কি হইয়াছে তাই বা কে জানে, তাহলে তাই বা কে জানে, হু নোজ। আমরা শুরু করব হু নোজ, তাই বা কে জানে, হু নোজ what had happened to her in 8 years. Very good, Riya, very good, fantastic. বাকিরা লেখো, বাকিরা লেখো, দেখো কি সুন্দর রিয়া লিখেছে যে হু নোজ, না আগে হু নোজ আনতে হবে, নাহলে সেন্টেন্সের ছন্দ পতন ঘটে। ছন্দ পতন ঘটানো যাবে না, বিকজ সাহিত্য সব সময় ছন্দের সাথে যুক্ত, ছন্দ থেকেই সাহিত্যের জন্ম হয়েছে। পুনঃটা আগে আনতে হবে, আদারওয়াইজ ছন্দ পতন ঘটছে। তোমরা যেটা লিখলে ইন দিস 8 ইয়ার্স, হু নোজ, তাই তো, ইন দিস 8 ইয়ার যেই লিখলে তুমি, এবার এই হুটা কাকে রিপ্রেজেন্ট করছে, ইন দিস 8 ইয়ার্স কে রিপ্রেজেন্ট করে ফেলছে। তো দরকার নেই আমার, আমাকে প্রথমে লিখতে হবে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার খুব বুঝে শুনে। হু নোজ, কায়দা ফলানো ভালো, কিন্তু কায়দা ফলাতে গিয়ে নিজে বিপদে পড়ে যাওয়াটা ভালো নয়। হু নোজ হোয়াট হ্যাড হ্যাপেন্ড, what had happened to her। দেখো আমরা বারবার শিখেছি না যে প্রিপোজিশনের পরে আমার অবজেক্টিভ কেস ব্যবহৃত হয়। দেখো তুমি বুঝতে পারবে, এই যে গ্রামার শেখার এটাই কায়দা, এই যেমন অ্যাজ আর লাইক এর ব্যবহার শিখিয়ে দিলাম, তুমি নিজে ডিসিশন নিতে পারবে তুমি কি লিখছো, তুমি লেখার পর ঠিক লিখলে কিনা বা ভুল লিখলে কিনা। এই কারণে ডেসক্রিপটিভ ইংলিশে গ্রামার, ভোকাবুলারি, ডেসক্রিপটিভ তিনটেকে একসঙ্গে নিয়ে এগোতে হয়। গ্রামার শেষ করে ভোকাবুলারি নোট করে ডেসক্রিপটিভে যারা ঢুকবে তাদের ক্ষেত্রে খুব চাপ হয়ে যায়। আমি বলবো না যে তারা পায় না, কিন্তু তাদের ক্ষেত্রে প্রচুর চাপ হয়ে যায় WBCS এর মতো পরীক্ষায় বা PSC এর মতো পরীক্ষায়, যেখানে ভালো একটা স্কোর করতে হয় ডেসক্রিপটিভ ইংলিশে। এই জায়গাগুলো একটু মেনটেন করতে হবে। Who knows what had happened to her in these 8 years? এরপর সকালবেলায় দেখো, যখনই সেন্টেন্স দেখবে একটু বড়, তখনই মস্তিষ্কটাকে ঠান্ডা করে নেবে যে কিভাবে আমি করব। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্রকিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল। তাহলে যে সানাই বাজিতে লাগিল, সানাই বাজিতে লাগিল,
সানাই মানে কি? ক্ল্যারিনেট। সানাই মানে কি? ক্ল্যারিনেট। প্রথম অক্ষরটা একদম পড়ছে না। ক্ল্যারিনেট। সানাই বাজিতে লাগিল, ওয়েন্ট ব্লোয়িং। এই যে কোনো জিনিস যখন বাজে তাকে গো ব্লোয়িং বলা হয়, আর বাজিতে লাগিল পাস্ট টেন্স, ওয়েন্ট ব্লোয়িং। কখন? মধ্যে। সবসময় পেছন থেকে ট্রান্সলেট করবে ভেঙে ভেঙে। মধ্যে মানে অ্যামিড। কিসের মধ্যে? কিসের মধ্যে স্টুডেন্ট? স্নিগ্ধ। স্নিগ্ধ মানে বাল্মি। রৌদ্র কিরণের, তাহলে রৌদ্র কিরণ মানে বাল্মি সান রেজ। অ্যামিড বাল্মি সান রেজ। তার অটাম, শরতের। অব অটাম। অব অটাম কি? সকালবেলায়, মানে ওই সকালবেলায়। ইন দ্যাট বা অন দ্যাট মর্নিং, পার্টিকুলার ওই সকালবেলায়। অন দ্যাট মর্নিং। তাহলে ক্ল্যারিনেট ওয়েন্ট ব্লোয়িং, দেখো ভেঙে ভেঙে একদম ট্রান্সলেশন। মধ্যে অ্যামিড, স্নিগ্ধ, বাল্মি, রৌদ্রকিরণের, সানরেজ, শরতের। এখানে বৈশিক আরো সেন্স এসছে মানে অব। অব অটাম কি? অন দ্যাট মর্নিং। ইন দ্যাট কেন নয়? পার্টিকুলার কোন একটা নির্দিষ্ট দিনের মর্নিং এর কথা বলেছি, তাই অন দ্যাট মর্নিং। রহমত। লাইনটা প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ এ ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? ভেঙে ভেঙে ট্রান্সলেশন, যেগুলো কঠিন আমি করিয়ে দিচ্ছি, এগুলো বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে এইভাবে ভেঙে ভেঙে। রহমত কলকাতার এক গলির ভেতর বসিয়া আফগানিস্তানের মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। দৃশ্য দেখিতে লাগিল নিশ্চয়ই আফগানিস্তানে ছিল না, তাহলে কলকাতার কোন গলির ভেতর বসিয়া দেখা মানে ইমাজিন করতে লাগলো। ট্রাই করো স্টুডেন্ট, দেখি কে কেমন পারো, দেখি কে কেমন পারো। তাহলে প্রথম হলো কি? কলকাতার গলির ভেতর বসিয়া। বসিয়া মানে কি? সিটিং, তাই তো? বসিয়া মানে কি? সিটিং স্টুডেন্ট। বসিয়া মানে কি? সিটিং। বসিয়া মানে কি? সিটিং। এবার নিজেরা করো। নিজেরা ট্রাই করো প্রথমে, তারপর আমি দেখাচ্ছি কিভাবে হবে। ভেঙে ভেঙে ট্রান্সলেট করবে। সিটিং ইন এ লেন, মানে গলিতে। কোথাকার? কলকাতার। কে? রহমত। কি করছিল? দেখছিল। তাহলে দেখিতে লাগিল মানে হলো দেখিতে লাগিল। দেখিতে লাগিল মানে স্টার্টেড ইমাজিনিং। এই যে দেখিতে লাগিল, পড়িতে লাগিল, স্টার্টেড। ওকে, রহমত স্টার্টেড ইমাজিনিং কি? ইমাজিনিং দৃশ্য, দ্য সিনস।
the scenes of Afghanistan mountain, the scenes of mountain, desert mountain, Moru Parbat, desert mountain, of কোথাকার আফগানিস্তান। সোজা ট্রান্সলেশন স্টুডেন্ট, এগুলো শিখতে হবে, না শিখতে পারবে না। এবং আমি যেভাবে বললাম এই ভেঙে ভেঙে করো, ভেঙে ভেঙে করলে অটোমেটিক তুমি ট্রান্সলেশনে মাস্টার হবে। আর যত ট্রান্সলেশনে মাস্টার হবে তত তোমার ডেসক্রিপটিভ ইংলিশ ডেভেলপ হবে। বিকজ আমরা বাঙালি, আমাদের ব্রেন প্রথমে বাংলায় ভাবে এবং বাংলাটাকে আমাদের ব্রেন ট্রান্সলেট করে ইংলিশে। তো প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ এ ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? এবং এই যে অ্যাজ আর লাইক এর যে ব্যবহার শেখালাম, আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে, কোন জায়গাটা কিভাবে শুরু করতে হবে। ক্লিয়ার স্টুডেন্ট? তো এই পর্যন্তই রইল স্টুডেন্ট। আর আমাদের প্রেসিস রাইটিং এর ক্লাস পুজোর পরেই আমি শুরু করব। আপাতত যে পর্যন্ত হয়েছে থাকুক, রিভাইজ করতে থাকো। প্রেসিস রাইটিং এর ক্লাস বৃহস্পতিবার করেই থাকবে। আর পুজোর আপাতত তোমাদের ক্লাস কিন্তু হবে, গ্রামার ক্লাস হবে কালকে, ভোকাবুলারি ক্লাস পুজোর পর, ভোকাবুলারি ক্লাস আবার পুজোর পর হবে স্টুডেন্ট। আপাতত ক্লাস ভোকাবুলারির আর দরকার নেই, অনেকগুলো ক্লাস হয়েছে, পরীক্ষাও দিয়েছো, তোমরা ভালো পজিশনে আছো অনেকেই। এবার আবার ভোকাবুলারি চলবে, কেননা এটা একটা লেন্থি প্রসেস। ভোকাবুলারিকে খুব তাড়াতাড়ি শেখা যায় না, আস্তে 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 গ্রিপে আনতে হয়। ওকে, তো স্টুডেন্টস এই পর্যন্তই রইল। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং, গুড ডে টু ইউ অল।